হ্যালো ফ্রেন্ডস, অনির্বাণ থ্রিলার স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটিয়া অনিবাস থেকে কালো ভ্রমর, পর্ব 6। জলযাত্রা ওদের জীবনে এই প্রথম। তাছাড়া সমুদ্র, এই গঙ্গা পার হলেই আসবে সেই সমুদ্র। বিরাট জলধির সেই রূপ কতবার সুব্রত মনে মনে কল্পনাই করেছে। শুধু সেই সীমাহীন জলরাশি বইতেই ও পড়েছে, দেখেও নাকি তার স্বাদ মেটে না। সে এক অপূর্ব বিস্ময়। কেবিন বয়ের সাহায্যে রাজু ও নীতিশ কেবিনের মধ্যে মালপত্রগুলো কোনো মতে গুছাতে ব্যস্ত। সুব্রত এসে সেলুন ডেকের সামনে রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো। এখনো যাত্রীদের আনাগোনা চলছে। সুব্রত ভিড়ের মধ্যে দেখছিল সেই বৃদ্ধ ভদ্রলোকটিকে আর দেখা যায় কিনা। জেটিতে ভিড়ের মধ্যে সেই বৃদ্ধ ভদ্রলোকটিকে দেখা অব্দি সে বেশ একটু চিন্তিত হয়েই পড়েছিল। সূর্যের আলোয় গঙ্গাবক্ষ তখন ঝলমল করছে। ছোট বড় ঢেউগুলো একটার গায়ে একটা ভেঙে লুটিয়ে লুটিয়ে পড়ছে। ছোট বড় যাত্রীবাহী পানসি ও মহাজনী নৌকাগুলো দাঁড় দিয়ে জল কেটে এদিক ওদিক যাতায়াত করছে। নৌকোর মাথায় বিচিত্র বর্ণের সব পাল হাওয়ায় ফুলে উঠেছে। মাঝে মাঝে দু একটা স্টিমার সিটি দিয়ে যাতায়াত করছে এদিক ওদিক। সুব্রত অন্যমনস্ক ভাবে সেসব দেখছিল। বড় ভালো লাগছিল ওই খন্ড খন্ড দৃশ্য। এমন সময় কে যেন পিছন থেকে এসে সুব্রতর কাঁধে হাত দিল এবং আস্তে আস্তে বলল, কি এত ভাবছো সুব্রত? কে? নীতিশ? রাজু কোথায়? কেবিনে জিনিসপত্র সব গুছিয়ে রাখছে। হুম। শত্রু কিন্তু আমাদের পাশে পাশে চলছে নীতিশ, সাবধান। সুব্রতর কথায় নীতিশ চমকে উঠল। বলল, শত্রু? বলো কি সুব্রত, কি করে জানলে? যেমন করেই হোক আমি তা জেনেছি। এই পর্যন্তই এখন জেনে রাখো। জাহাজ তখন গঙ্গার গৈরিক জলরাশি কেটে ধীর মন্থর গতিতে এগিয়ে চলেছে দূর সাগরের দিকে। জাহাজ ধীরে ধীরে বজবজ, উলুবেড়ে প্রভৃতি ছাড়িয়ে যতই সাগরের দিকে এগুচ্ছে, তার গতিবেগও একটু একটু করে তেমনই বেড়ে চলেছে। রোদ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বেশ গরম বোধ হতে লাগলো। সকলে কেবিনে গিয়ে ঢুকল। সারা দুপুর কেউই আর কেবিনের বাইরে এলো না। বিকালের দিকে রোদ যখন পড়ে গেছে, তিন বন্ধু বাইরে ডেকে এসে দাঁড়ালো। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য! ওই অদূরে জলের কোল ঘেঁষে দিনের শেষ রাঙা রবি পাটে বসেছে। চারিদিকে জল জল আর জল, অথই অনন্ত পারাপারহীন নীল জলরাশি। জলের বুকে ঢেউগুলো ভেঙে গিয়ে অজস্র বুদবুদের সৃষ্টি করে জাহাজের দুপাশে। উপরের নীল আকাশের নীলিমা নিচেকার সমুদ্রের নীলিমায় লীন হয়ে গেছে যেন। এ বুঝি এক বৃহৎ সুদূর প্রসারী অনন্ত নীল পটরেখা। কোথায় মাটি, পার নেই, সীমা নেই। সেই সীমাহীন কুলপ্লাবী অসীম নীলিমার বুকে ভেসে চলেছে তাদের দ্রুত চলমান সুবৃহৎ বাষ্পীয় পথ। কোন সুদূরের পথে কে জানে। ডেকের ওপর দু একজন ইউরোপীয় যাত্রী চেয়ার পেতে বসেছিলেন। সুব্রতরা তিনজনে এসে সামনে রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো। নীতিশ বললে, মনে পড়ে সুব্রত রবি ঠাকুরের নিরুদ্দেশ যাত্রা কবিতাটা? বলেই মৃদু কণ্ঠে আবৃত্তি করতে থাকে সে। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূর পশ্চিমে ডুবিছে তপন, গগন কোণে কি আছে হেথায়, চলেছি কিসের অন্বেষণে। রাজু শেষের দিকে সুর করে বললে,
সুব্রতর সোনার খনির সন্ধানে। তিনজনেই একসঙ্গে হো হো করে হেসে উঠল। দিনের আলো একটু একটু করে ক্রমেই অস্পষ্ট হয়ে আসছে। কালো জলের বুকে ধূসর বর্ণের একখানি পর্দা কে যেন বিছিয়ে দিচ্ছে। মাঝে মাঝে সমুদ্রপক্ষ হতে এক একটা হাওয়ার ঝাপটা চোখে মুখে এসে লাগে। ডেকে ঘন্টা বেজে উঠল, সংকেত ধ্বনি। বিকেলে চা ও খাবার দেওয়া হয়েছে। ওরা তিনজনে চা ও খাবার খেতে ডাইনিং রুমের দিকে গেল। প্রায় ঘন্টা দেড়েক পরে ওরা তিনজনে যখন ডেকের ওপর ফিরে এলো, তখন চারিদিক ঘন আঁধারে কালো হয়ে উঠেছে। জাহাজের বাতিগুলো জ্বলে উঠেছে। কালো আকাশের বুকে অনেকগুলো তারা মিটমিট করে জ্বলছে। সমুদ্রের জল এখন আর তত ভালো করে দেখা যায় না, শুধু একটা অস্পষ্ট চকচকে দিগন্ত প্রসারী প্রকাণ্ড কালো পাতের মতোই মনে হয়। আকাশের তারার আলো সমুদ্রের ঢেউয়ের বুকে ছোট্ট ছোট্ট আলোর বিন্দুর মতোই চিকচিক করে কাঁপে। সমুদ্রপক্ষ হতে একটা চাপা গমগম শব্দ কানে এসে বাজে। ডেকটা তখন প্রায় শূন্য, কেবল দু একজন যাত্রী দাঁড়িয়ে কিংবা বসে গল্প করছে বা সিগারেট পান করছে এদিক ওদিক। গায়ে গরম জামা চাপিয়ে ওরা তিনজনে আবার বাইরে এসে দাঁড়ালো, সমুদ্রের নৈশ সৌন্দর্য উপভোগের আশায়। সমুদ্রপক্ষ হতে শীতের কনকনে হাওয়া নাকে মুখে চোখে এসে হু হু করে লাগে। ঠান্ডা হলেও বেশ আরামদায়ক। সে রাত্রে চাঁদের উদয় একটু বিলম্বেই হলো। আকাশের চাঁদ দেখা দিল খাওয়া দাওয়া সেরে তাদের ডেকে আসবার পর। নীতিশ বললে তার শরীরটা যেন কেমন করছে, কেমন একটা ঘিনঘিনে ভাব। পেটের ভেতরের বস্তুগুলো কেমন যেন পাক দিয়ে গলার দিকে ঠেলে উঠে আসতে চায়, মুখ দিয়ে জল সরে, মাথাটাও কেমন ভার ভার ঝিমঝিম করে। সুব্রত বললে, ও আর কিছু নয়, সামুদ্রিক পীড়া। যাও বিছানায় শুয়ে পড়ে একটু ঘুমোতে চেষ্টা করো গে, কতকটা ভালো লাগতে পারে। লিমন স্কোয়াশ আছে, একটু খেও। নীতিশ শুতে চলে গেল। শীতের রাত হলেও আকাশে কুয়াশা নেই। চাঁদের রূপালী আলোয় চারিদিক তখন স্বপ্নময় হয়ে উঠেছে। ঢেউয়ের চূড়ায় চূড়ায় অসংখ্য বুদবুদের গায়ে গায়ে চাঁদের আলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেন অজস্র সোনার কুচির মতোই মনে হয়। আজকের এই এমন মধুরাতে কি কারো চোখে ঘুম আসে? এক সময় সুব্রত রাজুকে বললে, ডি.এল. রায়ের সেই গানটা জানো রাজু? নীল আকাশে অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো। রাজু বললে, আহা, কি সুন্দর রাত্রি, কি চমৎকার চাঁদের আলো, দেখে মন প্রাণ শীতল হয়। অনেক রাত্রে ওরা দুজনে কেবিনের দিকে যখন ফিরল, জনশূন্য ডেকটা তখন খাঁ খাঁ করছে। প্রকাণ্ড ডেকটা পার হয়ে সিঁড়ির নিচে নামলেই একটা সরু রাস্তা, তারই একদিকে সারি সারি কেবিন। সেই রাস্তাটায় যদিও আলোর বন্দোবস্ত ছিল, কিন্তু সে আলো তেমন সতেজ বা প্রচুর নয়। রাস্তাটার মাঝামাঝি জায়গায় ওদের কেবিনটা, আর সেই রাস্তার মাথায় ব্র্যাকেটের গায়ে সব লাইফ বেল্ট ও ফায়ার টপ ঝোলানো। সেই জন্যেই আলো থাকা সত্ত্বেও স্থানটি অপেক্ষাকৃত আঁধার। ওদের কেবিনের সামনে এসে পৌঁছাতেই হঠাৎ দড়ং করে ওদের দরজাটা খুলে গেল, এবং চোখের পলক ফেলতে না ফেলতেই কালো কাপড়ে আপাদমস্তক মুড়ি দেওয়া একটি অস্পষ্ট ছায়ামূর্তি বিদ্যুৎ গতিতে ওদের পাশ দিয়েই সামনের আলো আঁধারের মধ্যে ছুটে অদৃশ্য হয়ে গেল। পরক্ষণে স্থানটির জমাট নৈশ নিস্তব্ধতা ভেদ করে অদূরে একটা তীক্ষ্ণ শীষ শোনা গেল। শব্দটা যেন কাঁপতে কাঁপতে মুহূর্তে বাতাসে মিলিয়ে গেল। সুব্রত স্তম্ভিত হয়ে গেছে। ব্যাপার কি? দুজনেই একবার পরস্পরের মুখের দিকে চাওয়াচাওয়ি করলে। সামনেই ওদের কেবিনের দরজাটা হা হা করছে খোলা। কেবিনের ভিতরটা অন্ধকার।
ঠিক এই সময় আবার পূর্বের মতো আর একটা শীষ শোনা গেল। ততক্ষণে সুব্রত নিজেকে অনেকটা সামলে নিয়েছে এবং আর কাল বিলম্ব না করে দুজনেই একসঙ্গে গিয়ে অন্ধকার কেবিনের মধ্যে প্রবেশ করলো। কেবিনের মধ্যে অন্ধকার। অন্ধকারে প্রথমটা ওরা কিছুই বুঝে উঠতে পারলো না। সুইচটা টিপে আলোটা জ্বালাও তো রাজু। সুব্রত বলবার আগেই রাজু অন্ধকারে হাত বাড়িয়ে সুইচটা খুঁজছিল। খুট করে সুইচ টেপার শব্দ হলো ও সঙ্গে সঙ্গে কেবিনের আলো জ্বলে উঠল। সেই আলোয় প্রথমেই যা ওদের নজরে পড়ল সে হচ্ছে ওদের সমস্ত কেবিনময় ইতস্তত বিক্ষিপ্তভাবে ওদের জিনিসপত্রগুলো ছত্রাকার হয়ে আছে। দেখলেই মনে হয় একটু আগে কেউ না কেউ এসে যেন কেবিনের সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো করে গেছে। উপরের বার্থের দিকে চেয়ে দেখলে নীতিশ কম্বল মুড়ি দিয়ে অগরে ঘুমাচ্ছে। একে তো ও ঘুম কাতুরে, তার ওপর আবার শরীর খারাপ। বেচারি হয়তো কিছুই টের পায়নি। যেই ওদের অনুপস্থিতিতে কেবিনে এসে থাকুক, সে ওদের বাক্স বা সুটকেস কিছুই খুলতে পারেনি। খোলবার ব্যর্থ চেষ্টা করেছে মাত্র। একটা বেতের বাক্স ছিল, তাতে কাপড় জামা, খানকতক বই ও দু চারটে এই যাত্রাপথের একান্ত আবশ্যকীয় টুকিটাকি জিনিসপত্র ছিল। সেটায় তালা চাবি দেওয়া ছিল না। সেই বাক্সটা খোলা। তার ভেতরকার যাবতীয় জিনিসপত্র তছনছ হয়ে অর্ধেক বাক্সের মধ্যে, অর্ধেক বাইরে কেবিনের মধ্যে ইতস্তত ছড়ানো। সুব্রত রাজুর মুখের দিকে চেয়ে বলল, কিছু নিতে পারেনি, নিশ্চয়ই চোট্টর হবে। যাই হোক রাজু, তুমি অপেক্ষা করো, আমি একবার ক্যাপ্টেনের ঘরে গিয়ে খবরটা দিয়ে আসি। এ তো ভালো কথা নয়। জাহাজের কেবিনে চোরের উপদ্রব। এর এখনই একটা বিহিত করা প্রয়োজন। সুব্রত যেমন ঘরের বাইরে পা বাড়িয়েছে, রাজু পিছন থেকে তার জামার এক প্রান্ত টেনে ধরে বললে, শোনো সুব্রত, দাঁড়াও। কি? বলে সুব্রত খুব আশ্চর্য হয়ে রাজুর দিকে ফিরে তাকালে। রাজু বললে, এ ব্যাপারে ক্যাপ্টেনের কাছে গিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। কেন? সুব্রত একান্ত বিস্মিত হয়ে রাজুর মুখের দিকে তাকায়। কেন? এ কথা তুমি বলছো কেন রাজু? কেন বলছি? কারণ তুমি যা ভাবছো ব্যাপারটা তা নয়। রাজু জবাব দেয়। কি তুমি বলতে চাও রাজু? খুলেই বলো না। তুমি কি কিছুই বুঝতে পারছো না? মাত্র কিছুক্ষণ আগে যে এ ঘরে এসেছিল সে সামান্য চোর নয়। সে তোমার টাকা কড়ির লোভে এই ঘরে আসেনি। হেয়ালি রেখে সোজা ভাষায় বলো রাজু, অত ঘোরপ্যাচ আমি বুঝতে পারি না। আমার কি মনে হয় জানো? এ সেই কালো ভ্রমরেরই দলের লোক। এ তাদেরই কারো কাজ। হ্যাঁ? বলো কি? কালো ভ্রমর? তবে? সুব্রত চমকে ওঠে। এদিকটা সুব্রতর তো একবারও মনে হয়নি। মনে পড়লো এতক্ষণে। শত্রু পরিবেষ্টিত হয়েই তো তারা চলেছে। ছায়ার মতো পাশে পাশেই তো শত্রু চলেছে তাদের। কিন্তু কালো ভ্রমরের লোক কি যদি হবে? কেন সে হঠাৎ চোরের মতো কেবিনে এসে ঢুকেছিল? অবশ্যই এ তাদেরই অসাবধানতার ফল। আগে থেকে তাদেরই তো সতর্ক হওয়া উচিত ছিল। কখন কোন পথে যে অতর্কিত শত্রু আক্রমণ এসে পড়ে তাদের উপরে, এবং তার জন্য সর্বদা তাদের প্রস্তুত থাকতে হবে, এ তো জানা কথাই। সত্যি রাজু, এই কথাটা কিন্তু এতক্ষণ একবারও আমার মনে হয়নি। সত্যি, ব্যাপারটা যেন ক্রমেই জটিল হয়ে উঠছে। সুব্রত বিশেষ চিন্তিত হয়ে ওঠে। ভালো করে একবার বাক্স ও সুটকেসগুলো সব পরীক্ষা করে দেখো সুব্রত। দেখো আগে কোনো দরকারি অথবা মূল্যবান বস্তু চুরি গেছে কিনা। ঠিক বলেছ।
বলে সুব্রত তখনই সমস্ত বাক্স সুটকেস খুলে জিনিসপত্র ওলটপালট করে দেখতে লাগলো। টাকা পয়সা, টিকিট, পাসপোর্ট, ফটো ও পরিচয়পত্র সবই ঠিক আছে। যতদূর মনে হয় কিছু চুরি যায়নি। কি দেখলে সব? হ্যাঁ, কিছু চুরি গেছে বলে মনে হচ্ছে না তো। দুই বন্ধুতে তখন আবার সমস্ত জিনিসপত্র গোছগাছ করে কেবিনের দরজা বন্ধ করে বার্থের ওপর শুয়ে পড়ল। রাজু হাত বাড়িয়ে সুইচটা টিপে কেবিনের আলোটা নিভিয়ে দিল। কেবিনটা অন্ধকারে ভরে গেল। বার্থের ওপরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে সুব্রতর চোখে কিন্তু ঘুম আসে না। নানা এলোমেলো চিন্তা একটার পর একটা মনের কোণে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। রাজু যা বললে সত্যি কি তাই? সত্যি কি লোকটা কালো ভ্রমরের দলের কেউ? হয়তোবা রাজুর কথাই ঠিক, কিন্তু লোকটা যে কিসের খোঁজে ঘরের মধ্যে জিনিসপত্র তছনছ করে গেল তাই বা কে জানে। লোকটা যে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ওদের কেবিনে এসে চোরের মতো প্রবেশ করেছিল সে বিষয়েও কোনো ভুল নেই। ঢেউয়ের দোলায় জাহাজটা দুলছে। নিশীথের অন্ধকারে একটানা সমুদ্র কল্লোল ভেসে আসে। পোর্ট হোলের কাঁচের শাসিটা সুব্রত খুলে দিল। একটা ঠান্ডা হাওয়া সমুদ্রের বুক থেকে এসে ওর চোখে মুখে ঝাপটা দিয়ে গেল। মামাকে সুব্রত জীবনে কোনোদিনও দেখেনি। এই যে বিশাল সম্পত্তি প্রাপ্তি, এও যেন রূপকথার কাহিনীর মতোই মনে হয়। তারপর কালো ভ্রমরের আবির্ভাব। শান্ত আকাশের কোণে যেন একটা ধূমকেতুর মতোই ওর জীবনের ওপরে ছাপিয়ে পড়েছে। সেই চিঠি পাওয়ার পর থেকে আজ পর্যন্ত আগাগোড়া সব ঘটনাগুলো ওর বোঝা দু চোখের পাতার ওপরে যেন ছায়াছবির মতোই একটার পর একটা জেগে উঠছে। আগাগোড়া সমগ্র ঘটনাগুলো শুধু আশ্চর্যই নয়, আকস্মিক। এই সব ৭-৫ ভাবতে ভাবতে কখন এক সময় সুব্রত ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এক সময় খুট করে একটা অস্পষ্ট শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। অন্ধকারে যদিও ভালো করে দৃষ্টি চলে না, তথাপি ওর যেন মনে হলো তরল অন্ধকারের মধ্যে সঞ্চরণশীল একটা ছায়ামূর্তি। মূর্তিটা যেন অত্যন্ত লঘু পদে নিঃশব্দে চুপি চুপি ছায়ার মতন কেবিনের দরজাটা খুলে বাইরে চলে গেল। সুব্রত কিছুটা সময় নিঃশ্বাস চেপে রেখে অতি ধীরে ধীরে শয্যার ওপর উঠে বসল। তারপর গায়ের ভারী কম্বলটা তুলে নিয়ে বেশ করে সেটাকে গায়ে ঢেকে নিয়ে পা টিপে টিপে বার্থ থেকে নেমে কেবিনের ঈষৎ উন্মুক্ত দরজাটার দিকে অগ্রসর হলো। দরজা দিয়ে বাইরের গলিপথে এসে দাঁড়াতেই সহসা এক ঝলক ইঞ্জিনের উত্তপ্ত হাওয়া নাকে মুখে এসে যেন একটা তাপ ছড়িয়ে গেল। কেবিনের বাইরে সরু অপরিসর নির্জন গলিপথটা অস্বচ্ছ আলো ছায়ায় ভালো করে চোখে ঠাউর হয় না। তবু সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে বেশ ভালো করে চারিদিকে চেয়ে দেখলে, কিন্তু কই, কিছুই তো তেমন চোখে পড়ে না। কি এখন করা উচিত তাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অন্যমনস্কের মতো। এমন সময় হঠাৎ ও দেখল ওদিককার অন্ধকার হতে একটা অস্পষ্ট ছায়ামূর্তি নিঃশব্দে এদিকেই এগিয়ে আসছে পায়ে পায়ে। সুব্রত সচকিত হয়ে উঠল। ছায়ামূর্তিটা ক্রমে এগিয়ে কাছে, আরো কাছে এসে পড়েছে। গলিপথের ওপরের একটা ক্ষীণ জালে ঢাকা আলোর রশ্মি মূর্তিটার ওপর পড়তেই সুব্রত সবিস্ময়ে দেখলে ছায়ামূর্তি আর কেউই নয়, রাজু। এ কি, এত রাত্রে রাজু চুপি চুপি কেবিন থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল? আর কেনই বা গিয়েছিল? কিন্তু ততক্ষণে রাজু একেবারে কেবিনের দরজার গায়ে এসে পড়েছে। সুব্রত চট করে কেবিনের মধ্যে প্রবেশ করে এক পাশে সরে দাঁড়িয়ে নিজেকে একটু আড়াল করে দাঁড়ালো। রাজুর কিন্তু কোনো দিকেই তেমন দৃষ্টি নেই। সে সোজা কেবিনের মধ্যে ঢুকে যেমন দরজা বন্ধ করতে যাবে, সুব্রত হাত বাড়িয়ে ক্ষিপ্রতার সঙ্গে আলোর সুইচটা টিপে দিল।
ফুট করে একটা শব্দ হলো এবং মুহূর্তে কেবিনের সব আধার কেটে গিয়ে উজ্জ্বল আলোয় চারিদিক ঝলমল করে উঠল। হঠাৎ আচমকা এমনিভাবে আলো জ্বলে উঠতেই রাজু থতমত খেয়ে দাঁড়িয়ে দেখলে ঠিক সামনেই সুব্রত তারই মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে চুপ করে দাঁড়িয়ে। সুব্রতর মুখের দিকে তাকিয়ে রাজু হেসে ফেললে। কিন্তু ও কি? সুব্রতর মুখটা অত গম্ভীর কেন? চকিতে সুব্রতর গম্ভীর মুখখানা যেন রাজুর আনন্দদীপ্ত মুখখানার ওপরে একটা চাবুক বসিয়ে দিল। রাজুর মুখের হাসি দপ করে নিভে গেল, হাওয়ার ঝাপটা লেগে প্রদীপ শিখার মতো। এরপর কি হতে চলেছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পের পরবর্তী পর্ব। এই গল্পের পরবর্তী পর্বগুলো শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।